ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের জিএসটি পরীক্ষা হয়ে গেল। তোমরা দেখতেছো আমরা সলভ ক্লাসটা নিয়ে আসছি। অনেকে বলছো জিএসটির কেমিস্ট্রি প্রশ্নটা কঠিন আসছে, কিন্তু আসলে খুব একটা কঠিন আসে নাই। একটু মাথা ঠান্ডা খাটাইলে তোমরা আনসার করে আসতে পারতা। কারণ অনেকে ম্যাথ দেখাও নাই, তাদের কাছে কেমিস্ট্রিটা তুলনামূলক কঠিন লাগতে পারে। বাট আমার যেটা মনে হয়েছে ম্যাথটা একটু তুলনামূলক কঠিন আসছে। বাট কেমিস্ট্রি প্রশ্নটা সহজ আসছে। যারা আমার ক্লাস করছো, ক্লাস থেকে হুবহু কমন পড়ছে। ঠিক আছে, তো আমরা তারপরে সলভটা দেখাই দিতেছি। চলো, প্রথম প্রশ্ন বলতেছে কোনটি শূন্য ডাইপোল মোমেন্ট আছে, দ্যাট মিন্স কোনটার মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট নাই। এটা কিন্তু আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মে ক্লাসের মধ্যে খুব ডিটেলসে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছিল। এবং স্লাইড যদি কেউ পড়ে যাও, ক্লাস না করেও যদি স্লাইড পড়তা তাও কমন পাইতা। এখানে দেখো, অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানিতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর সালফার ডাইঅক্সাইডে সালফারেও মুক্ত জোড় ইলেকট্রন আছে। দ্যাট মিন্স এদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, মানে ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো না, ডাইপোল মোমেন্ট একটু হলেও আছে। ডাইপোল মোমেন্টটাকে তুমি বল হিসেবে কাউন্ট করতে পারো। বাট BF3 এটাতে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, সুতরাং BF3টা হচ্ছে শূন্য ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট নাই বললেই চলে। তারপর প্রশ্ন, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর H2C2O4 বিক্রিয়া কোনটি স্বপ্রভাবক হিসেবে কাজ করে? এটা হাজারিন আক্সারের অনুশীলনীর প্রশ্ন, এবং ওইখানে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে দেওয়া আছে, এবং তোমরা যদি ক্লাস করে থাকো ওইখানেও ছিল। স্বপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, Mn2+, একদম হুবহু লাইন থেকে প্রশ্ন আসছে। নিচের কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচাইতে কম? নিচের কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচাইতে কম? দেখো, ম্যাগনেসিয়াম 2+ আছে, অ্যালুমিনিয়াম 3+, ফসফরাস 3- আছে, আর সালফার 2- আছে। আমরা বলছিলাম যার চার্জ সংখ্যা কম তার আয়নিক ব্যাসার্ধ বা ব্যাসার্ধটা বেশি, আর যার চার্জ সংখ্যা বেশি তার আয়নিক ব্যাসার্ধটা কম। এখানে প্লাস মাইনাস চিহ্ন কিন্তু কাউন্ট করতে হয়। তো এখানে আমরা যদি দেখি আয়নিক ব্যাসার্ধ কম, যদি তুমি কাউন্ট করতে যাও দেখবে এখানে ম্যাগনেসিয়াম 2+ এর আয়নিক ব্যাসার্ধটা কম আছে। বইতে এই চারটারই একটা ছক দেওয়া আছে মৌলের পর্যাবৃত্ত ধর্মে। মৌলের পর্যাবৃত্ত ধর্মে চারটারই একটা ছক দেওয়া আছে, আয়নিক ব্যাসার্ধ কত পিকোমিটার দেওয়া আছে। বইটা খুললেই একটু দেখতে পারবা। C4H9+, C4H9+ এর সমাণু কয়টা বা আইসোমারিক আয়ন দেয় কয়টা সেটা বলছে। আমরা বলছিলাম এটা কিন্তু জৈব রসায়ন। আমি তোমাদের যে লাইভ ক্লাস নাম সেখানে দেখানো হয়েছিল যে ROH অ্যালকোহল দিয়ে বুঝাইছিলাম। দ্যাট মিন্স আর মূলক যদি থাকে তার সমাণুর সংখ্যা হবে 2n-2, অর্থাৎ n মানে কি কার্বন সংখ্যা, 2^4-2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2^2 অর্থাৎ 4। চারটা আনসার হচ্ছে চারটা। এই যে C4H9+, এটার আইসোমারিক সমাণু কয়টা দেয়? চারটা দেয়। ক্লিয়ার? ওকে। হাইড্রোজেন এবং নাইট্রোজেন অ্যামোনিয়া গ্যাস তাপ উৎপাদী বিক্রিয়ায় কোন পরিবর্তনে সাম্যাবস্থা ডান দিকে যাবে? সাম্যাবস্থা ডান দিকে যাবে। সাম্যাবস্থা ডান দিকে, এটা লাসাতেলিয়ার নীতি বলছিলাম, লাসাতেলিয়ার নীতি আসবে, চলেও আসছে। একটু চিন্তা করে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে ডান দিকে যাওয়া মানে উৎপাদ বাড়াইতে হবে। তো তাপমাত্রা কি করতে হবে? তাপমাত্রা কমাইতে হবে। তাপমাত্রা বৃদ্ধি হবে না, চাপ কমাইতে হবে না। যেহেতু এখানে মোল সংখ্যা কম, তার মানে চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা বেশ কম সেদিকে যায়। তো এইখানে চাপ কমাইলে এটা হবে না। অ্যামোনিয়া যোগ করলে, অ্যামোনিয়া যোগ করা মানে কি? অ্যামোনিয়ার ঘনত্ব বাড়ে না, উৎপাদের ঘনত্ব যদি বাড়ে তাহলে তো বিক্রিয়ক বাড়বে, বাম দিকে যাবে, তার মানে এটাও হবে না। তাহলে আলটিমেটলি অপশন কোনটা থাকে? ডি থাকে, HCl যোগ করলে। এখানে HCl যোগ করলে কি হয় বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে উৎপাদটা অপসারিত হয়ে যায়। উৎপাদ অপসারিত হলে উৎপাদের পরিমাণ বাড়বে, কারণ উৎপাদের ঘনমাত্রা কমে যাচ্ছে। এখানে আবার একভাবে চিন্তা করতে পারো, হাইড্রোজেন যোগ হচ্ছে, এক্সট্রা হাইড্রোজেন যোগ হচ্ছে। যে কোনোভাবে চিন্তা করলে কিন্তু আনসার ডি হয়ে যায়। পরের ইয়াতে আসো, কোনটি গ্রিন দ্রাবক? এটা রাসায়নিক পরিবর্তন ডিরেক্ট দেওয়া আছে। গ্রিন দ্রাবক হচ্ছে ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড 31.1 ডিগ্রিতে কার্বন ডাইঅক্সাইড তরল অবস্থায় যেটা। কোন গ্যাসটি সবচাইতে তরলীকরণ করা যায়? আমি তোমাদের বলছিলাম বস মেথড সিরিজ চালনা করছি, বস মেথড সিরিজ থেকে হুবহু এটা চলে আসছে। এটার উত্তর কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে সহজে তরলীকরণ করা যায়। তোমরা না দেখলে প্লে লিস্টটা আরেকবার দেখে নিও। KIP এবং KSP দ্রাব্যতা গুণফল অধক্ষেপণের শর্ত কি? সবচেয়ে সহজ একটা প্রশ্ন। KIP যদি বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে। KIP বড়, KIP বড় কোনটা? এইটা। আসলে প্রশ্নটা একটু কনজেস্টেড অবস্থায় আছে, তো লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না। তোমরা তোমাদের কোশ্চেনের সাথে একটু মিলাই নিও। কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? এটার আনসার কি হবে? এটার আনসার হবে পটাশিয়াম। এটার আনসার হবে পটাশিয়াম, বইয়ে ডিরেক্ট লাইন দেওয়া আছে। ঠিক আছে। কপার, এটা একটা জটিল আয়ন। জটিল আয়নের মধ্যে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন বন্ধন বিদ্যমান? অ্যামোনিয়া কি দেখো লিগ্যান্ড, আর কপার হচ্ছে জটিল আয়ন, এদের মধ্যে সন্নিবেশ বন্ধন বিদ্যমান। সন্নিবেশ বন্ধন বিদ্যমান একদম আমাদের স্লাইড থেকে হুবহু কমন আসছে। বলছিলাম যা পড়াবো তাই আসবে, কিন্তু যারা ক্লাস করো নাই
তাদের একটু বেগ পেতে হয়েছে, কিন্তু কোশ্চেন কিন্তু মাথা ঠান্ডা করলে পারা যাবে। কোন বিক্রিয়ায় প্রোপাননকে প্রোপেনে পরিবর্তন করা যায়? সবচাইতে সহজ একটা প্রশ্ন এটা। গতদিন জৈব রসায়ন লাইভ ক্লাসে ডিরেক্ট বলছিলাম এটা পরীক্ষায় আসবে। কোনটা? ক্লিমেনসন বিজারণ। প্রশ্ন এমন ছিল কোনটাতে কার্বনিল মূলক পরিবর্তন হয়ে মিথিলিন মূলকে পরিণত হয়? এটার উত্তর ছিল ক্লিমেনসন বিজারণ। ঠিক প্রশ্নটাকে একটু ঘুরাই দিছে, প্রোপাননেই তো কার্বনিল মূলক আছে, সেখান থেকে প্রোপেন হবে। প্রশ্নটা একটু ঘুরাই দিছে, বাট ক্লিমেনসন বিজারণ। ঠিক আছে, ওকে। কোন পরীক্ষা মিথানল ইথানলের মধ্যে পার্থক্যকরণ করা যায়? এটাও আমরা বলছিলাম। এটার ক্ষেত্রে পরীক্ষা কোনটা? আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া, কারণ মিথানলে তো CH3CO মূলকটা পাবা না, বাট ইথানল পরবর্তীতে অ্যাসিটালডিহাইড তৈরি করে, যেখানে CH3CO মূলকটা পাওয়া যায়। যদি এ এর ব্যাপন হার বি এর ব্যাপন হারের 5 গুণ হয়, এ ও বি এর ঘনত্বের অনুপাত কত? এটা আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। আর এ ডিভাইড বাই আর বি ইকুয়ালস টু রুট ওভার ডিবি বাই ডিএ। এটাই তো গ্রাহামের ব্যাপন সূত্র, তাই না? এখন বলছে আর এ হবে কি 5 ইন্টু আর বি, অর্থাৎ বি এর 5 গুণ আর এ আর বি। তাহলে আর বি কাটা যায়, রুট ওভার ডিবি বাই ডিএ থাকে, ঠিক না? তাহলে যদি কাটা যায় তাহলে এটা কি হয়? 5 স্কোয়ার ডিভাইড বাই 1 ইকুয়ালস টু ডিবি বাই ডিএ। বাট চাইছে কি এ এবং বি এর ঘনত্ব, তার মানে এ উপরে যাবে, উল্টাই দাও, ডিএ ডিভাইড বাই ডিবি, অর্থাৎ 1/25। 1/25 আনসার কত? 1/25 এ। নিচের কোনটি সবচেয়ে বেশি অম্লীয়? এটা জৈব রসায়ন পড়ানোর সময় বলছিলাম, এবং আমি অর্গানিকের জন্য 2টা ভিডিও দিছিলাম, ঠিক আছে? ওইখান থেকেই কিন্তু কমন আসছে। বলছিলাম যে যেখানে মেটা নির্দেশক থাকে সেটা বেশি অম্লীয় ফেনলের ক্ষেত্রে, অর্থাৎ প্যারানাইট্রোফেনল। হুবহু কোশ্চেন আসছে, তুই যদি আমার জৈব রসায়নের স্লাইডটা দেখিস বা জৈব রসায়নের ক্লাসটা করতিস তাহলে হুবহু কমন পাইছে। এই কারণে পরীক্ষার 2 দিন আগে আমি ক্লাসটা নিছি। বলছিলাম যে যা পড়াবো এর বাইরে একটা লাইনও আসবে না, তাই না? প্যারানাইট্রোফেনল হুবহু চলে আসছে। নিচের কোন জলীয় দ্রবণ বর্ণহীন? এটা তো পারার কথা। কপার 2+, নিকেল 2+, Fe3+, সকলেই কি অবস্থান্ত ধাতু। আর অবস্থান্ত ধাতুগুলা বর্ণ পরিদর্শন করে, বিভিন্ন কালারের বর্ণ দিতে পারে। স্ক্যান্ডিয়াম 3+ কে অবস্থান্ত ধাতু না, এটা যেহেতু অবস্থান্ত ধাতু না তাই এটা বর্ণ পরিদর্শন করবে না, তাই বর্ণহীন হবে। নিচের কোন মিশ্রণটি বাফার দ্রবণ তৈরি করে? এটা বস মেথড সিরিজের কিন্তু আরেকটা ভিডিও ছিল বাফার দ্রবণ চেনার উপায়। বলছিলাম জৈব অ্যাসিডের পরিমাণ থাকবে বেশি আর এর সাথে তীব্র ক্ষারের পরিমাণ থাকবে কম। এখন দেখো 20 ml 0.1 মোলার CH3COOH 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটা একটা বাফার দ্রবণ, কারণ অ্যাসিটিক অ্যাসিড কম আছে, বেশি আছে। অ্যাসিটিক অ্যাসিড 10 ml 20 ml, এটা তো হবে না, কারণ ক্ষার বেশি হয়ে গেছে, তাও তীব্র ক্ষার। এটাতে আসো 20 ml, এটা 20 ml, দুইটাই সেম, তার মানে এটাও হবে না। আনসার শুধুমাত্র এ, যে বাফার দ্রবণ কোনটা? এ। 20 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। নিচের কোন যৌগে কাইরাল কেন্দ্র আছে? সুন্দর করে চিত্র আঁকিয়ে বুঝিয়েছিলাম, এবং বলছিলাম এই অপশনের বাইরে একটা অপশনও দিবে না। দেখো 2 মিথাইল 2 বিউটানল, এটা যদি তুমি আঁকাইও দেখো 2 মিথাইল 2 বিউটানল, 4টা কার্বন দাও, 1 2 3 4। এটা 2 নম্বরে হচ্ছে মিথাইল মূলক আছে, আর এটাতে হাইড্রোক্সিল মূলক আছে, CH3 CH, এখানে হাইড্রোজেন হবে না, CH2 CH2। তার মানে এইটাতে এই কি হলো, এটাতে তো কাইরাল কার্বন নাই, এটা ভুল হয়ে গেল, তাহলে এটার এ নম্বর হবে না। তাহলে আমরা গঠন আরেকটু আঁকানোর চেষ্টা করি। 2 মিথাইল 1 বিউটানল, এবং বলছে 2 পেন্টানল, আর কি বলছে 3 মিথাইল 1 বিউটানল। এখানে আনসার হবে পেন্টানলটা। একটু দেখি 1 2 3 4 5, 5টার মধ্যে 2 নম্বরে হাইড্রোক্সিল আছে, তাহলে একটা এইচ হবে, এইখানে H3, আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে H3। তার মানে 4টাতে 4টা ভিন্ন জিনিস আছে। আনসার কি 2 পেন্টানল হবে, 2 পেন্টানল। বলছিলাম গঠন আকারে ব্যাখ্যা করতে হবে, ঠিক না? ওকে, তাহলে এটা কি হইলো 2 পেন্টানল। তাহলে কোনটাতে কাইরাল কেন্দ্র আছে? 2 পেন্টানল, কারণ দেখো কার্বনের 4টাতে, এই হাতে মিথাইল মূলক আছে, এই হাতে হাইড্রোক্সিল, এই হাতে হাইড্রোজেন, আর এই হাতে বড় একটা মূলক আছে। তাহলে আনসার কি হবে? 2 পেন্টানল। এরপর চলে আসো, আলোক রাসায়নিক স্মগ বা ফটোকেমিক্যাল স্মগ তৈরিতে কোনটা ভূমিকা রাখে না? তোমরা পড়ে আসছো খুব সুন্দর করে, পরিবেশ রসায়ন ছিল, ওজোন রাখে, কার্বন ডাইঅক্সাইড রাখে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রাখে, সিএফসিটা রাখে না, সিএফসি রাখে না। কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যায়? হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করতে পারবা, এটা তড়িৎ রসায়ন থেকে আসছে। তড়িৎ রসায়ন থেকে আসলে কি হয়, সক্রিয়তা সিরিজে দেখো সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, লেড, এরা সবাই হাইড্রোজেনের উপরে আছে, হাইড্রোজেনের নিচে কি আছে? কপার। আনসার কি হবে? কপার অক্সাইড। কোনটি ন্যানোকণা নয়?
এটা অর্থনৈতিক রসায়ন থেকে আসছে প্লাস জৈব রসায়ন থেকেও আসছে। তো এইটার আনসার অ্যাকচুয়ালি তোমাদের বইতে যেটা হাজার নাক্সারের অনুশীলনীতে দেওয়া আছে ফুলারিন, বাট এটার আনসার হওয়া উচিত গ্রাফাইট। ঠিক আছে, হাজার নাক্সারের যে অনুশীলনী প্রশ্ন সেখানে গ্রাফাইট অপশনটা ছিল না, বাট অপশনটা একটু চেঞ্জ করে এখানে গ্রাফাইট দিছে। সো এটার আনসার অ্যাকচুয়ালি কি হবে বর্তমানে বলা যাচ্ছে না, কারণ অনুশীলনীর বইতে ফুলারিন দেওয়া ছিল আর এখানে গ্রাফাইট। তবে আমার যেটা গ্রাফাইটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে চলে আসো 20 নম্বর গেল, গ্রাফাইট হবে বলছি। হ্যালোজেনের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য কোনটি দায়ী? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। হ্যালোজেনের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য দায়ী কোনটা? ভ্যান ডার ওয়ালস বন্ধন। কারণ কি? হ্যালোজেনের আণবিক ভর বৃদ্ধির সাথে ভ্যান ডার ওয়ালস বন্ধন বৃদ্ধি পায়, ফলে লন্ডন বল বা বিস্তরণ বলও বৃদ্ধি পায়, তখন ভৌত অবস্থা পরিবর্তন হয়। কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে? পরিমাণগত রসায়নের সময় বলছিলাম, ওহ নো এফ বি সো হার্ড, বলছিলাম এটা পরীক্ষায় আসবে, জারক বিজারক পরীক্ষায় আসবে, এটা বলে দিয়েছিলাম। পরিমাণগত রসায়ন যারা ক্লাস করছো তারা জানো সালফার ডাই অক্সাইড হবে। এটা হচ্ছে আমাদের টাইট্রেশন, টাইট্রেশন থেকে তো আসা উচিত, তোমরা জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর Fe2+ কত হয়? 5 মোলের ডিফারেন্স হয়, তাহলে 5 ইন্টু V1S1 ইকুয়ালস টু V2S2, তার মানে 5 ইন্টু V1 বের করবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন বের করবো, S1 এর মান কত? 0.1 দেওয়া আছে, V2 কত? 40 ইন্টু S2 কত? 0.1, 0.1 0.1 কাটা, V1 ইকুয়ালস টু 40 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 8 ml। আনসার কত? 8 ml। খুবই সহজ একটা ম্যাথ ছিল, মাত্র 2টা ম্যাথ আসছে, দেখছো? আচ্ছা, এরপরে চলে আসো যে নিচের কোন যৌগে আয়নিক সমযোজী সন্নিবেশ বন্ধন বিদ্যমান? এইটা কৃষি ভার্সিটিতেও আসছিল, যারা কৃষি পরীক্ষা দিছো তারা জানো, ওইটা ক্লাস নেওয়ার সময়ও বলছিলাম, এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসেও বলা হয়েছে যে একসাথে 3টা বন্ধন আছে কোনটাতে? KBF4-এ। কারণ কি? এই যে এখানে BF3 হয় 3টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন, তারপরে এইখানে আরেকটা ফ্লোরিনের সাথে তোমার সন্নিবেশ বন্ধন, আর পটাশিয়ামের সাথে আয়নিক বন্ধন, তিনোটাই আছে এইখানে। এরপর আসো CH3X অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এনথালপি সবচেয়ে কম কার? যার আণবিক ভর বেশি তার এনথালপি কম। এনথালপি কম কার? ফ্লোরিনের কি আণবিক ভর বেশি? না, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, CH3I। CH3I অর্থাৎ CH3I আয়োডাইড, মিথাইল আয়োডাইডের আণবিক ভর বেশি, এক্ষেত্রে এর এনথালপি কম হবে। এই যে কেমিস্ট্রিতে মাত্র 2 থেকে 3টা একটু ভাবতে হবে যে বাইরে থেকে প্রশ্ন আসছে মনে হবে, কিন্তু বাকি সবই কিন্তু আমার স্লাইড থেকে কমন পড়ছে। যারা ক্লাস করছো তারা জানো যে বলে দিছিলাম এটা আসবে, ওগুলাই আসছে। ইভেন জৈব রসায়ন তোদের অনুরোধে লাইভ ক্লাস নিছিলাম এবং বলছিলাম কোনগুলো আসবে, সেগুলাই আসছে। তো এইখানে মিনিমাম 25-এর মধ্যে তুমি 22টা তো পারা উচিত। ঠিক আছে, 3টা তুমি না দাগাতে পারো, 3টা ভুল করা উচিত, সমস্যা নেই, কিন্তু 22 যারা আমার ক্লাস করছো 22টা কারেক্ট করা আসলে উচিত ছিল, সমস্যা নাই। যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা তো ভালো দিছো, যাদের আশানুরূপ হয় নাই, মনে করতেছো পরীক্ষা খারাপ হয়েছে, তাদেরও চিন্তার কোনো কারণ নাই, কারণ পরীক্ষার হল একটা ম্যাটার করে। সবাই পরীক্ষার হলে ভালো পারফরমেন্স মানে নার্ভ কন্ট্রোলটা ধরে রাখতে পারে না। হয়তো যে বলতেছো পরীক্ষা ভালো হয়েছে, দেখা গেলো অনেক জায়গায় ঝামেলা করে আসতো, নিজেও জানো না, বা যে আর মনে হচ্ছে পরীক্ষা আসার উপায় নাই, সে দেখা গেলো চান্স পেয়ে বসে আছে। সো এইটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই, আমাদের ভবিষ্যতের চিন্তা করে আগানো উচিত। সো জিএসটির পরে আজকে রাতেই হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের কোর্স লঞ্চ হবে, যারা মেডিকেল ক্যান্ডিডেট থাকবা থেকো। আর পরীক্ষা নিয়ে এখন আর চিন্তার কোনো কারণ নাই, একটা ঘুম দাও। তোমরা আনসার চাইছিলা, আমি আসলে আনসার দিতে চাই নাই, কিন্তু তোমরা বলছো কেমিস্ট্রি কঠিন আসছে, বাট আমি বললাম যে কেমিস্ট্রি আসলে খুব একটা কঠিন আসে নাই, স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে, একটু মাথা খাটাইলে পারতা। মানে যারা ম্যাথ আনসার করছো তাদের কাছে ম্যাথ কঠিন লাগবে, কেমিস্ট্রিটা ইজি লাগবে, কিন্তু যারা আসলে ম্যাথ দাগাও নাই তাদের কাছে মনে হয়েছে কেমিস্ট্রিটা কঠিন। বাট এর চাইতে ফিজিক্সে ম্যাথ ছিল, কেমিস্ট্রি মাত্র 2টা ম্যাথ আসছে, বাকি জিনিস বলছিলাম যে ম্যাথ পার্ট কিন্তু খুব একটা আসবে না, কারণ একটু থিওরি বেসড কোশ্চেন আসবে। সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে পারতা, সমস্যা নাই, রেজাল্ট ভালো হবে আশা করি। সবার জন্য দোয়া রইল, চিন্তার করার কারণ নাই, একটা ঘুম দাও, মাথা ঠান্ডা করো, যা হবে ভালোই হবে। বেস্ট অফ লাক।